নমস্কার, এডুকেশন জোন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য সাবস্ক্রাইব বাটনে প্রেস করুন। পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটিতে প্রেস করুন। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই ভিডিওগুলো লাইক করুন, শেয়ার করুন। ধন্যবাদ। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এবিটি এর হায়ার সেকেন্ডারি টেস্ট পেপার 2020-2021 যে এডুকেশন পার্টটি আছে সেই এডুকেশন পার্টগুলো নিয়ে আজকে আলোচনার বিষয়। আজকে আলোচনা করব এসসি 30 নম্বর পেজের যে শর্ট কোশ্চেনগুলো আছে বিভাগ খ এর 1 এবং 2 এর মধ্যে যে সবগুলো আছে টিক চিহ্ন দেওয়া এবং এক কথায় যে প্রশ্নগুলো সেগুলো সবগুলোই আমরা অ্যান্সার করব এই ভিডিওতে। তাহলে সময় নষ্ট না করে চলুন শুরু করছি। এবং বলে রাখি, এর আগের ভিডিওতে আমরা এসি 07 মানে 7 নম্বর পেজের যে প্রথম এডুকেশন পার্টটি আছে সেটি নিয়ে কিন্তু ইতিপূর্বে আলোচনা করেছি। এবং আরও বলে রাখি যে আমরা যে ভিডিওগুলো তৈরি করছি, ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে আপনারা ভিডিওর ডেসক্রিপশনগুলো দেখবেন। অনেক সময় অ্যান্সার মিস্টেক হয়ে গেলে আমরা সেখানে সঠিক অ্যান্সারটা দিয়ে দিই। তাহলে চলুন, প্রথম প্রশ্নটি কি? প্রাচীন অনুবর্তন হলো এস টাইপ অনুবর্তন। প্রাচীন অনুবর্তনকে বলা হচ্ছে এস টাইপ অনুবর্তন। উত্তর হবে ক নাম্বার। দ্বিতীয় নাম্বার, শিখনের দ্বিতীয় স্তরটি কি? শিখনের দ্বিতীয় স্তরটি হলো ধারণা বা সংরক্ষণ। প্রথম স্তরটি হলো গ্রহণ, দ্বিতীয় স্তরটি ধারণা বা সংরক্ষণ এবং তৃতীয় স্তরটি হলো পুনরুদ্রেক। তাহলে এখানে উত্তর হচ্ছে ক নাম্বার। 3 নাম্বার, মানসিক ক্ষমতার দলগত উপাদান নামক তত্ত্বের প্রবর্তক কে? দলগত উপাদান তত্ত্ব বা দলগত বহু উপাদান তত্ত্বটি কে দিয়েছেন? বুদ্ধির থার্স্টন। আর বুদ্ধির দ্বি উপাদান তত্ত্বটি কে দিয়েছে? স্পিয়ারম্যান। মনে রাখতে হবে, স্পিয়ারম্যান বুদ্ধির দ্বি উপাদান তত্ত্বটি দিয়েছে। আর এই প্রশ্ন হিসেবে দলগত উপাদান বা দলগত বহু উপাদান তত্ত্বটিকে দিয়েছেন মানসিক ক্ষমতার বা বুদ্ধির থার্স্টন। উত্তর হবে গ নাম্বার। 4 নাম্বার, গেস্টাল শব্দের অর্থ কি? গেস্টাল শব্দের অর্থ হলো সমগ্রতা। এখানের হিসেবে সমগ্রতা, না হলে অবয়ব, কাঠামো, এই সবগুলো গেস্টাল শব্দের কিন্তু অর্থ। এখানে সমগ্রতা আছে, সেজন্য উত্তর হবে সমগ্রতা। গেস্টাল শব্দের অর্থ হচ্ছে সমগ্রতা। উত্তর হচ্ছে গ নাম্বার। 5 নাম্বার, আধুনিক শিক্ষা হলো শিশু কেন্দ্রিক শিক্ষা। শিশুর চাহিদার উপরে, শিশুর সামর্থ্য, পারদর্শিতা, চাহিদার উপরে নির্ভর করে বর্তমানে শিক্ষা প্রদান করা হয়। সেই জন্য বলা হচ্ছে আধুনিক শিক্ষা হলো শিশু কেন্দ্রিক শিক্ষা। অতীতে যে শিক্ষা ছিল সেই শিক্ষাগুলো কিন্তু ছিল শিক্ষক কেন্দ্রিক শিক্ষা, কিন্তু বর্তমানে কিন্তু যে শিক্ষা ব্যবস্থা প্রচলিত সম্পূর্ণটাই কিন্তু শিশু কেন্দ্রিকে বা শিশু কেন্দ্রিকতার উপরে নির্ভর করে। নেক্সট 6 নম্বর, প্রচেষ্টা ও ভুলের শিখন কৌশলের প্রবর্তকে? ট্রায়াল এবং এরর থিওরি, ট্রায়াল অ্যান্ড এরর থিওরি, যেটা প্রচেষ্টা ও ভুল শিখন কৌশলের প্রবক্তাকে থর্নডাইক। কার উপরে করেছিল? বিড়ালের উপরে। নেক্সট 7 নাম্বার, 30 আর 34 শ্রেণীর শ্রেণী সীমানা নিম্ন বা উচ্চ সীমানা হলো কোনটি হবে? আমরা উত্তর দিয়েছি গ নাম্বারটা, 29.5 থেকে 34.5। এটি কি হলো? সবসময় মনে রাখতে হবে, যদি শ্রেণীর সীমানা বের করতে বলা হয় তাহলে নিম্ন এবং উচ্চ সীমা, নিম্ন সীমার সঙ্গে 0.5 মাইনাস করতে হবে আর উচ্চ সীমার ক্ষেত্রে 0.5 প্লাস করতে হবে। তাহলে 30 থেকে যদি 0.5 মাইনাস করি তাহলে হচ্ছে 29.5, আর 34-এর সঙ্গে যদি 0.5 যোগ করি তাহলে হচ্ছে 34.5। তাহলে উত্তর হচ্ছে গ নাম্বার, 29.5 থেকে 34.5। আর আমরা ক্লাস 12-এর সমস্ত চ্যাপ্টার ভিত্তিক প্রশ্ন উত্তর শর্ট কোশ্চেন আলোচনা করে ইতিপূর্বে আমরা ভিডিও আপলোড করে রেখেছি। আপনারা চাইলে ডেসক্রিপশন থেকে সেই ভিডিওর যে প্লেলিস্টটির সেই লিঙ্কে ক্লিক করে আপনারা সবগুলো কিন্তু পেয়ে যেতে পারেন। সেখান থেকে সব কিছুর বিস্তারিত আলোচনা আপনারা সেখান থেকে পেয়ে যাবেন। নেক্সট 7 নাম্বার হলো 8 নাম্বার, 5, 7, 9, 8, 9, 11, 11 স্কোর
গুলির ভূমিষ্ঠক বা মোট কত? আমরা আনগ্রুপ, এটা কিন্তু আনগ্রুপ ডাটা, গ্রুপ ডাটা নয়, এটা আনগ্রুপ ডাটা। এই উপরের এগুলো গ্রুপ ডাটা, এগুলো হলো আনগ্রুপ ডাটা। আনগ্রুপ ডাটার ক্ষেত্রে মোট নির্ণয় করার সূত্রটা হলো এই স্কোরগুলোর মধ্যে যেই সংখ্যাটি অধিকবার ব্যবহৃত হবে বা অধিকবার থাকবে সেই সংখ্যাটি হবে নির্ণয় মোট। তাহলে এখানে কি আছে? 5 একবার আছে, 7 একবার আছে, 8 একবার আছে, 11 একবার আছে, কিন্তু 9 দেখুন একের অধিকবার আছে, 9 3বার আছে। 9 যদি দুটো থাকতো তবু হতো, এখানে 3টা আছে। তাহলে কি হচ্ছে? এখানে নির্ণয় মোট হবে 9। ভূমিষ্ঠক বা মোট নির্ণয় করার সূত্রটি কি হচ্ছে আনগ্রুপ ডাটার ক্ষেত্রে? যে এইগুলো যে সংখ্যা দেওয়া থাকবে, এই সংখ্যাগুলোর মধ্যে যে সংখ্যাটা বারংবার থাকবে, একের অধিকবার থাকবে, সেই সংখ্যাটা হবে নির্ণয় মোট। তাহলে এখানকার উত্তর হচ্ছে 9। নেক্সট, পরিসংখ্যা বহুভুজ অঙ্কনে ছক কাগজে এক্স অক্ষের স্থাপন করা কি হয়? এটা হলো এক্স অক্ষ, এটা হলো ওয়াই অক্ষ। তাহলে এই নিচে কি করা হয়? পরিসংখ্যা বহুভুজে আমরা কিন্তু শ্রেণীর মধ্যবিন্দু বের করে আমরা কিন্তু পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করি। এই যে ঘরগুলো, এই ঘরগুলো কিন্তু মধ্যবিন্দু বের করেই কিন্তু আমরা করি। যদি বুঝতে অসুবিধা হয়, আমাদের যে পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করার পদ্ধতি, নিয়ম কানুন যেটা আছে, ভিডিও একটি, সেটি আপনারা দেখে নিন। আশা রাখছি সেখান থেকে আপনাদের পুরোপুরি ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এখানকার উত্তর কি হচ্ছে? পরিসংখ্যা বহুভুজ অঙ্কনের ছক কাগজে এক্স অক্ষে স্থাপন করা হয়, এটি ক নাম্বার হবে, শ্রেণীর মধ্যবিন্দু উত্তর। নেক্সট 10 নাম্বার, স্বাধীন ভারতে প্রথম শিক্ষা কমিশনটি কি? রাধাকৃষ্ণন কমিশন বা ইউনিভার্সিটি এডুকেশন কমিশন হলো স্বাধীন ভারতে প্রথম শিক্ষা কমিশন। 1948 খ্রিস্টাব্দে গঠন হয় রাধাকৃষ্ণন কমিশন, আর 1949 খ্রিস্টাব্দে রাধাকৃষ্ণন কমিশন তার রিপোর্টটি পেশ করেছে। তা রাধাকৃষ্ণন কমিশনের আরেকটি নাম কি? রাধাকৃষ্ণন কমিশনের আরেকটি নাম হচ্ছে ইউনিভার্সিটি এডুকেশন কমিশন। নেক্সট 11 নম্বর, মুদালিয়ার কমিশনের অপর যে নামটি সেটি কি? মুদালিয়া কমিশনের অপর নামটি হলো মাধ্যমিক শিক্ষা কমিশন। মুদালিয়া কমিশন কবে গঠন হয়? 1952 খ্রিস্টাব্দে, আর তার রিপোর্টটি পেশ করা হয়েছিল 1953 খ্রিস্টাব্দে। মুদালিয়া কমিশন বা মাধ্যমিক শিক্ষা কমিশন। নেক্সট 12 নম্বর, কাসা দাই বাম্বিনী। কাসা দাই বাম্বিনীর অর্থ কি? শিশুদের জন্য গৃহ বা শিশুদের গৃহ। তাহলে উত্তর হবে এখানে খ নাম্বার। নেক্সট, অপারেশন ব্ল্যাকবোর্ড হলো প্রাথমিক শিক্ষার মান উন্নয়নকারী একটি কর্মপ্রকল্প। অপারেশন ব্ল্যাকবোর্ড প্রাথমিক শিক্ষার মান উন্নয়নকারী একটি কর্মপ্রকল্প। এই অপারেশন ব্ল্যাকবোর্ডের মাধ্যমে প্রাথমিক শিক্ষার যে প্রয়োজনীয় বিষয়াদি আছে, স্কুল ঘর থেকে, শিক্ষক থেকে শুরু করে একটি বিদ্যালয়ে যাবতীয় যত কিছু প্রয়োজন হয়, তার উন্নয়নের জন্য যা যা করা প্রয়োজন তা নিয়ে যে কর্মসূচি, সেটা হলো অপারেশন ব্ল্যাকবোর্ড। অপারেশন ব্ল্যাকবোর্ড নিয়ে আমাদের একটা আলাদা ভিডিও আছে, চাইলে আপনারা দেখতে পারেন। নেক্সট 14 নম্বর, কমন স্কুলের কথা বলা হয়েছে কোন কমিশনে? ভারতীয় শিক্ষা কমিশনে কমন স্কুল বলা হয়েছে। ভারতীয় শিক্ষা কমিশন মানে কোন কমিশন? কোঠারি কমিশনটাকে কিন্তু ভারতীয় শিক্ষা কমিশন বলা হয়। কোঠারি কমিশন কবে গঠন হয়? কোঠারি কমিশন গঠন হয় 1964 খ্রিস্টাব্দে, আর তার রিপোর্টটি পেশ করেছিল 1966 খ্রিস্টাব্দে। 64তে গঠন আর রিপোর্ট পেশ হলো 1966। ভারতীয় শিক্ষা কমিশন বা কোঠারি কমিশন। নেক্সট 15 নম্বর, কোঠারি কমিশন কবে রিপোর্ট পেশ করে? আগেই বললাম 1966 সালে কোঠারি কমিশন তার রিপোর্টটি পেশ করেছিল। তাহলে এখানে উত্তর হবে ঘ নাম্বার। 16 নম্বর, মাধ্যমিক শিক্ষা কমিশনের সভাপতি কে ছিলেন? ডক্টর লক্ষণ স্বামী মুদালিয়ার মাধ্যমিক শিক্ষা কমিশনে সভাপতি ছিলেন, সেই জন্যই তো মাধ্যমিক শিক্ষা কমিশনের অপর নাম মুদালিয়া কমিশন। নেক্সট 17 নম্বর, যে প্রতিষ্ঠানের আদর্শে অনুপ্রাণিত হয়ে রাধাকৃষ্ণন কমিশন
গ্রামীণ বিশ্ববিদ্যালয় গঠনের পরিকল্পনা গ্রহণ করে, সেটি হলো গ নাম্বার উত্তর হবে। ডেনমার্কের জনতা কলেজ, ডেনমার্কের যে জনতা কলেজ, সেই জনতা কলেজের দ্বারা অনুপ্রাণিত হয়ে যে গ্রামীণ বিশ্ববিদ্যালয় সেগুলো কিন্তু গঠন করা হয়েছিল। এটি গেল 17 নাম্বার। 18 নাম্বারে কি বলা হয়েছে? পিওএ। পিও এর পুরো কথাটি কি? উত্তর হবে খ নাম্বার, প্রোগ্রাম অফ অ্যাকশন। প্রোগ্রাম অফ অ্যাকশন হলো পিও এর পুরো শব্দ। নেক্সট, ইন্দিরা গান্ধী মুক্ত বিদ্যালয়, যেটা আমরা ইগনু নামে পরিচিত বা ইগনু নামে আমরা জানি, তা ইন্দিরা গান্ধী মুক্ত বিদ্যালয় প্রতিষ্ঠা কবে হয়েছিল? উত্তর হবে গ নাম্বার, 1985 খ্রিস্টাব্দে। 1985 খ্রিস্টাব্দে ইগনু বা ইন্দিরা গান্ধী মুক্ত বিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছিল। নেক্সট 20 নাম্বার, সর্বশিক্ষা অভিযান কার্যকরী কবে হয়? সর্বশিক্ষা অভিযান কার্যকরী কিন্তু লেখা আছে এখানে, সেজন্য উত্তর হবে 2002 খ্রিস্টাব্দে। সর্বশিক্ষা অভিযান কার্যকরী হয় 2002 খ্রিস্টাব্দে। 21 নাম্বার, 21 নাম্বারে কি বলছে? জাতীয় সাক্ষরতা মিশন প্রতিষ্ঠা হয় কবে? কোথায়? জাতীয় সাক্ষরতা মিশন প্রতিষ্ঠা হয় দিল্লিতে। নেক্সট 22 নাম্বার, ডেলার কমিশনের প্রতিবেদনটি কি ছিল? ডেলার কমিশনের প্রতিবেদনটা ছিল লার্নিং দ্য ট্রেজার উইদিন। মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে, ডেলার কমিশনের যে প্রতিবেদনটা ছিল সেটি হলো লার্নিং দ্য ট্রেজার উইদিন। 23 নাম্বার, শিক্ষা হলো বা শিক্ষা হবে জীবনব্যাপী, এই কথা বলেছেন ইউনেস্কোর ডিরেক্টর জেনারেল রিনি মাহেউ। রিনি মাহেউ তিনি শিক্ষা হবে জীবনব্যাপী এই কথাটি বলেছেন। নেক্সট, কম্পিউটারের স্মৃতি, কম্পিউটারের স্থায়ী স্মৃতি কি? কম্পিউটারের স্থায়ী স্মৃতি কি? যেটি মুছে যায় না, নষ্ট হয়ে যায় না, সেই স্মৃতি কোনটি? সেটা হলো খ নাম্বার, রম, ROM, রম। আর র্যাম হলো কিন্তু অস্থায়ী স্মৃতি, এটা কম্পিউটার চালানোর জন্য, কাজ চালানোর জন্য এই মেমোরিটা ব্যবহার হয়ে থাকে। যদি ইলেকট্রিক বন্ধ করে দেওয়া হয় বা কম্পিউটার বন্ধ করে দেওয়া হয়, তাহলে কিন্তু র্যামের মধ্যে যে স্মৃতিটা থাকে সেটা কিন্তু মুছে যায় বা নষ্ট হয়ে যায়। কিন্তু রমের ক্ষেত্রে কিন্তু তা হয় না, ইলেকট্রিক বিচ্ছিন্ন হলেও রমের মধ্যে যে জিনিসগুলো থাকে জমা হয়ে সেগুলো কিন্তু স্টোর হয়ে থাকে। আমরা মোবাইলে যে মেমোরি কার্ড ইউজ করি সেই মেমোরি কার্ডটি কিন্তু রম, ROM। আমরা দ্বিতীয় যে MCQ প্রশ্ন উত্তরগুলো আছে সেগুলো এবার করব। বলে রাখি, এই দ্বিতীয়র পার্টে যে প্রশ্ন উত্তরগুলো আছে, MCQগুলো আছে, আমি কোশ্চেন বলে উত্তরগুলো মুখে বলে দেব, আপনারা চাইলে সেগুলো নোট ডাউন করতে পারেন। এগুলো কিন্তু লিখে দেবো না, কিছু কিছু জিনিস যেগুলো আমরা সময়ের সঙ্গে সঙ্গে স্ক্রিনশট দিয়ে দেবো, যেগুলো প্রয়োজন, যেগুলো মুখে বললে হয়তো আপনারা বুঝবেন না, সেগুলো আমরা কিছু কিছু জিনিস স্ক্রিনশট দিয়ে দেবো, আর সবগুলোই কিন্তু আমরা মুখে বলবো, আপনারা চাইলে নোট ডাউন করে নেবেন। তাহলে চলুন দ্বিতীয় পার্টটি। প্রথম প্রশ্নটি আছে, বুদ্ধির একটি বৈশিষ্ট্য লেখো। বুদ্ধির বৈশিষ্ট্য, তা বুদ্ধি হলো ব্যক্তির একটি সহজাত বা মৌলিক ক্ষমতা যা অনুশীলন দ্বারা কার্যকরী হয়ে থাকে। নতুন পরিস্থিতি ও পরিবেশের সঙ্গে ব্যক্তিকে অভিযোজন করতে সহায়তা করে, সেটাই হলো বুদ্ধি। তা বুদ্ধির বৈশিষ্ট্য কি বললাম? বুদ্ধি হলো ব্যক্তির একটি সহজাত বা মৌলিক ক্ষমতা যা অনুশীলন দ্বারা কার্যকরী হয়ে থাকে। নতুন পরিস্থিতি ও পরিবেশের সঙ্গে ব্যক্তিকে অভিযোজন করতে সাহায্য করে, এটি হলো বুদ্ধি। দ্বিতীয় নাম্বার, স্পিয়ারম্যানের টেট্রাড সমীকরণটি লেখো। স্পিয়ারম্যানের টেট্রাড সমীকরণ, আশা রাখছি আপনারা স্পিয়ারম্যানের যে দ্বিউপাদান তত্ত্বে যে বৌদ্ধিক ক্রিয়াগুলো সম্পাদনের দৃঢ়তাকে রাশিবিজ্ঞানের যে সূত্রের দ্বারা প্রকাশ করা হয় সেটি আপনারা দেখতে পাচ্ছেন। সূত্রটি হলো R নিচে AP ইন্টু ছোটাতার R BQ মাইনাস R AQ ইন্টু R BP ইকুয়াল টু 0, এটি হলো টেট্রাড সমীকরণ চার্লস স্পিয়ারম্যানের। নেক্সট, টাইম কার্ভ কি? টাইম কার্ভ আমরা দেখেছিলাম ট্রায়াল অ্যান্ড এরর থিওরিতে, থর্নডাইক যে বিড়ালের পরীক্ষা করেছিলেন
থর্নডাইক পুনরাবৃত্তির সময়কালকে লেখচিত্রের সাহায্যে পরিবেশন করেন। পুনরাবৃত্তির সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে ওই লেখ ক্রমশ নিচের দিকে নামতে থাকে, একেই বলে টাইম কার্ভ। টাইম কার্ভ আর কিছুই না, এরকম একটা কার্ভ ছিল। একটি বিড়াল তার খাঁচার থেকে বেরিয়ে আসার এবং বাইরে তার প্রিয় খাদ্যটি গ্রহণ করার যে সময়টি ছিল, খাঁচার সুইচটি বা কিছু একটা লিভার ছিল, সেখানে চাপ পড়ে যে আপনার দরজাটা খুলে যাচ্ছিল পাজল বক্সের, সেখানে আমরা কি দেখেছিলাম, একটি বিড়ালের, যদি কথার কথা ধরুন, ভেতরের বাক্সটির যে দরজাটা ছিল সে দরজাটা খুলতে ধরুন 1 মিনিট যদি সময় লাগে, আস্তে আস্তে পরবর্তীকালে আমরা দেখেছি সে যতবার চেষ্টা করছে তার সময় কিন্তু আস্তে আস্তে কম লাগছে। চেষ্টার সংখ্যা বাড়ছে কিন্তু সময় কম লাগছে। প্রথমবার 1-2বার চেষ্টা করার পরে বা 1 মিনিট চেষ্টা করার পরে খুললো, দ্বিতীয় প্রচেষ্টা যখন করলো তখন আমরা 1 মিনিটের জায়গায় ধরলাম কথার কথা 50 সেকেন্ড লাগলো। তারপর আস্তে আস্তে যত সময় বেরিয়েছে, তার প্রচেষ্টা যত বেরিয়েছে, সে যতবার প্রচেষ্টা করেছে, আস্তে আস্তে এক সময় দেখা গেল বিড়ালটাকে যখনই আমরা খাঁচার ভেতরে ঢুকিয়ে দিচ্ছি, সঙ্গে সঙ্গে সুইচটি বা লিভারটাতে চাপ দিয়ে সে খাঁচার দরজা খুলে বাইরে বেরিয়ে আসছে। এই যে ব্যাপারটা ছিল যে ও প্রচেষ্টা করছে আর ভুলের পরিমাণ আস্তে আস্তে কমছে, এই যে লেখচিত্রটি ছিল সেই লেখচিত্রটাকেই বলা হচ্ছে টাইম কার্ভ। নেক্সট, ইউজিসির পুরো কথাটি কি? ইউজিসির পুরো কথাটা হলো ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন। ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন ইউজিসির ফুল ফর্ম। নেক্সট, কাইমোগ্রাফ কি? কাইমোগ্রাফ একটি বিশেষ যন্ত্র যেটি মনোবিদ প্যাভলভ তার যে তত্ত্বটি প্রকাশ করেছিলেন, প্রাচীন অনুবর্তন তত্ত্ব, সেখানে আমরা কি দেখেছিলাম যে কুকুরের লালাক্ষরণের একটি পরীক্ষা করেছে, যে যন্ত্রের সাহায্যে তিনি এই কুকুরের লালাক্ষরণ এবং পরিমাপ লিপিবদ্ধ করেছিলেন, সেইটিকেই বলা হচ্ছে কাইমোগ্রাফ। কাইমোগ্রাফ অথবাতে কি আছে, পাজল বক্স। কি পাজল বক্স? এখনই নামটি উচ্চারণ করেছিলাম। মনোবিদ থর্নডাইক তার পরীক্ষায় সমস্যা সমাধানমূলক যে পরিস্থিতি সৃষ্টি করেছিলেন, তার জন্য তিনি যে খাঁচাটি তৈরি করেছিলেন একটি যান্ত্রিক উপকরণ ব্যবহার করে, সেই বাক্স বা খাঁচাটির নাম তিনি দিয়েছিলেন পাজল বক্স। নেক্সট, কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে? 6 নাম্বার, কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে? আমরা এটা স্ট্যাটিস্টিক্সে বা রাশি বিজ্ঞানে দেখেছিলাম কেন্দ্রীয় প্রবণতা। কেন্দ্রীয় প্রবণতা মূলত 3টি, মিন, মিডিয়ান, মোড, এই 3টিকে কেন্দ্রীয় প্রবণতা বা সেন্ট্রাল টেন্ডেন্সি বলে। তা কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে? কোনো রাশিমালার স্কোর বা তথ্যগুলো কেন্দ্রের দিকে ঘনীভূত হওয়ার প্রবণতা বা ঝোঁককে কেন্দ্রীয় প্রবণতা বলে। আবার বলছি, কোনো রাশিমালার স্কোর বা তথ্যগুলি কেন্দ্রের দিকে ঘনীভূত হওয়ার প্রবণতা বা ঝোঁককে কেন্দ্রীয় প্রবণতা বলে। অথবা প্রসার বা রেঞ্জ, এটি কি সেটা জানতে চাওয়া হয়েছে। প্রসার বা রেঞ্জ কি? উত্তরটি কি? কোনো স্কোর বন্টনের উচ্চ স্কোর থেকে নিম্ন স্কোর বিয়োগ করে বিয়োগফলের সঙ্গে 1 যোগ করলে যে মান আমরা পাই তাই হলো বন্টনের প্রসার। আবার বলছি, কোনো স্কোর বন্টনের, যেমন উচ্চসীমা নিম্ন সীমা থাকে একটি স্কোরে, সেই উচ্চসীমা এবং নিম্ন সীমাকে যদি আমরা বিয়োগ করি, উচ্চ সীমার সঙ্গে বা উচ্চ স্কোরের সঙ্গে যদি নিম্ন স্কোর যোগ করি, যে ডিফারেন্সটা পাবো তার সঙ্গে যদি 1 যোগ করি, যা বেরোবে সেটাই হবে প্রসার বা রেঞ্জ। তা শুদ্ধ ভাষায় কি বলা হয়েছে? কোনো স্কোর বন্টনের উচ্চ স্কোর থেকে নিম্ন স্কোর বিয়োগ করে বিয়োগফলের সঙ্গে 1 যোগ করলে যে মান পাবো তার বন্টনের বা তাই হলো প্রসার। এইচ মাইনাস এল ব্র্যাকেট ক্লোজ করে +1 যদি করি তাহলেই আমরা পাবো রাশিমালার প্রসার।
নেক্সট 8 নাম্বার, 7 নাম্বারটা মিসিং বা এখানে নাম্বারিং করতে হয়তো ভুল করেছে, অথবা জায়গায় 7 হয়তো হতো, যাই হোক যেভাবে আছে আমরা সেভাবেই করছি। 8 নাম্বার কি বলেছে? আয়তলেখ চিত্র, আয়তলেখচিত্র বা হিস্টোগ্রাম কি? হিস্টোগ্রাম বা আয়তলেখচিত্র। হিস্টোগ্রাম বা আয়তলেখচিত্র হলো অনুভূমিক সরলরেখার উপরে অঙ্কিত পাশাপাশি অবস্থিত একগুচ্ছ আয়তক্ষেত্র যাদের প্রতিটি ক্ষেত্রফল অনুরূপ শ্রেণীর পরিসংখ্যার সঙ্গে সমানুপাতিক। আবার বলছি, হিস্টোগ্রাম বা আয়তলেখ হলো অনুভূমিক সরলরেখার উপরে অঙ্কিত পাশাপাশি অবস্থিত একগুচ্ছ আয়তক্ষেত্র যাদের প্রতিটি ক্ষেত্রফল অনুরূপ শ্রেণীর পরিসংখ্যানের সঙ্গে সমানুপাতিক। এখানে হিস্টোগ্রাম বা আয়তলেখের ছবি দেখতে পাচ্ছেন। আশা রাখছি আপনাদের ডাউট কিছুটা ক্লিয়ার করতে পেরেছি। আর এই ছবিটি হলো পরিসংখ্যা বহুভুজ বা ফ্রিকোয়েন্সি পলিগন, যেটাকে বলা হচ্ছে এক্স অক্ষ। এর আগে আমরা একটা প্রশ্ন উত্তর করেছিলাম, দেখুন এক্স অক্ষ ওয়াই অক্ষ আছে। আশা রাখছি বুঝতে পারছেন। পরিসংখ্যা বহুভুজ বা ফ্রিকোয়েন্সি পলিগন। নেক্সট প্রশ্ন, অথবা পরিসংখ্যা বহুভুজ কি? ছবিতে আমরা দেখলাম পরিসংখ্যা বহুভুজ বা ফ্রিকোয়েন্সি পলিগন। তা পরিসংখ্যা বহুভুজ কি? পরিসংখ্যা বহুভুজ এক ধরনের রৈখিক লেখচিত্র যেখানে পরিসংখ্যা বিভাজনের প্রত্যেক শ্রেণী ব্যবধানের মধ্যবিন্দুকে সংশ্লিষ্ট শ্রেণীর প্রতিনিধি সূচক বিন্দু ধরে নিয়ে ছক কাগজে স্থাপন করে সেটি অঙ্কন করতে হয়। এইভাবে বিন্দুগুলো যোগ করলে যে বহুভুজ পাওয়া যাবে তাকে পরিসংখ্যা বহুভুজ বলা হয়। আবার বলছি, পরিসংখ্যা বহুভুজ এক ধরনের রৈখিক লেখচিত্র যেখানে পরিসংখ্যা বিভাজনের প্রত্যেক শ্রেণী ব্যবধানের মধ্যবিন্দুকে সংশ্লিষ্ট শ্রেণীর প্রতিনিধি সূচক বিন্দু ধরে নিয়ে ছক কাগজে বা গ্রাফ পেপারে স্থাপন করতে হয়। এইভাবে বিন্দুগুলো যোগ করলে যে বহুভুজ পাওয়া যায় তাকে পরিসংখ্যা বহুভুজ বলে। নেক্সট 9 নাম্বার, শ্রীনিকেতন কে প্রতিষ্ঠা করে? আমরা জানি শ্রীনিকেতন প্রতিষ্ঠাতা হলো রবীন্দ্রনাথ ঠাকুর বা রবীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট 10 নাম্বার, ক্যাব, CABE, ক্যাব এর ফুল ফর্ম কি বা পুরো কথাটি কি? ক্যাব সেন্ট্রাল অ্যাডভাইসরি বোর্ড অফ এডুকেশন। ক্যাব এর ফুল ফর্ম হলো সেন্ট্রাল, CENTRAL অ্যাডভাইসরি বোর্ড অফ এডুকেশন, ক্যাব। বিদ্যালয়ে কম্পিউটারের দুটো ব্যবহার লেখো। আমরা কম্পিউটারের ব্যবহার অনেকভাবে করতে পারি। বিদ্যালয়ে কম্পিউটারের ব্যবহার দুটোই লিখতে বলেছে। 1 নম্বর হলো প্রশ্নমালা তৈরি, পরীক্ষা নেওয়ার জন্য, স্কোর বন্টন, বিশ্লেষণ করার ক্ষেত্রে আমরা কিন্তু বিভিন্নভাবে কম্পিউটারের ব্যবহার করে থাকি। এছাড়া বর্তমানে ভাষা শিক্ষা অর্থাৎ যোগাযোগের মাধ্যম হিসাবেও কিন্তু আমরা কম্পিউটার ব্যবহার করে থাকি এবং বিভিন্ন কম্পিউটারে আমরা ল্যাঙ্গুয়েজ শিখি, নতুন ধরনের ভাষা শিখতে পারি। আরও অনেক ধরনের ব্যবহার কিন্তু আমরা কম্পিউটারে করে থাকি। নেক্সট, র্যাম ও রম এর দুটি পার্থক্য লেখো। র্যাম, RAM, র্যাম হলো র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। র্যামের ফুল ফর্ম হলো র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, আর রম এর ফুল ফর্ম হলো রিড অনলি মেমোরি। র্যাম হলো অস্থায়ী স্মৃতি আর রম হলো স্থায়ী স্মৃতি। বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে গেলে বা কারেন্ট অফ হয়ে গেলে, বন্ধ হয়ে গেলে র্যামের মধ্যে যে তথ্যগুলো থাকে সেই তথ্যগুলো মুছে যায়, কিন্তু বিদ্যুৎ সংযোগ যদি বন্ধ হয়ে যায় রমের মধ্যে যে তথ্যগুলো থাকে সেগুলো কিন্তু মুছে যায় না। যেমন ধরুন যে আমরা বিভিন্ন মেমোরি কার্ড ইউজ করি, সেগুলো কম্পিউটার থেকে বের করে নিই বা মোবাইল থেকে যদি বের করে নিই তাহলে কিন্তু ওই মেমোরি কার্ডটার মধ্যে যে তথ্যগুলো থাকে সেগুলো কিন্তু মুছে যায় না। পরবর্তীতে যদি আমরা মোবাইলে লাগাই পেন ড্রাইভের মধ্যে যেগুলো থাকে সেগুলো কিন্তু মুছে যায় না। আমরা ডিলিট করে দিলে সেটা আলাদা কথা, সেটা বলছে না। যদি বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দিই তাহলে কিন্তু বন্ধ হয়ে যায়, মুছে যায় না। আবার কিন্তু পুনরায় যখন আমরা লাগাই সেই মেমোরি কার্ডটি বা পেন ড্রাইভটি বা হার্ড ডিস্কটি, তাহলে কিন্তু পুনরায় কিন্তু তার মধ্যে যে তথ্যগুলো থাকে সেগুলো কিন্তু পেয়ে যাই। সেই মেমোরিটাকে বলা হচ্ছে
রম, আর র্যাম হলো অস্থায়ী স্মৃতি কম্পিউটার চালানোর জন্য যেটা ব্যবহার করা হয়। অথবা আইসিটি এর পুরো নাম কি? আইসিটি, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। আইসিটির ফুল ফর্ম হলো ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। 13 নম্বর প্রশ্ন, স্মৃতিশক্তি বিকাশ সাধন শিক্ষায় কোন স্তরের সঙ্গে সম্পর্কযুক্ত? এখানে স্তর বলছে, এটা হলো স্তম্ভ হবে। স্মৃতিশক্তির বিকাশ সাধন শিক্ষার কোন স্তম্ভের সঙ্গে সম্পর্কযুক্ত? স্মৃতিশক্তির বিকাশ সাধন শিক্ষার কোন স্তম্ভের সঙ্গে সম্পর্কযুক্ত? এটি হবে লার্নিং টু নো, জ্ঞান অর্জনের শিক্ষার সঙ্গে সম্পর্কযুক্ত। লার্নিং টু নো, লার্নিং টু নো, জ্ঞান অর্জনের শিক্ষার সঙ্গে সম্পর্কযুক্ত। নেক্সট কি আছে? 13 নম্বর, আইসিডিএস এর পুরো নামটি কি? আইসিডিএস, ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস। ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস, সুসংহত শিশু বিকাশ প্রকল্প। আইসিডিএস এর ফুল ফর্ম হলো সুসংহত শিশু বিকাশ প্রকল্প, যার ইংরেজি ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস। অথবাই কি আছে? প্রাথমিক শিক্ষার দুটো সমস্যা উল্লেখ করো। প্রাথমিক শিক্ষার দুটোর সব থেকে বড় সমস্যা হলো অপচয় এবং অনুন্নয়ন। অপচয় এবং অনুন্নয়ন, অপচয় আর অনুন্নয়ন। নেক্সট 15 নাম্বার, স্বশাসিত কলেজ কাকে বলে? অটোনমাস কলেজ কাকে বলে? যে সকল কলেজ তারা নিজেরাই পাঠ্যক্রম প্রণয়ন করে, পরীক্ষা নেয়, সার্টিফিকেট দেয়, সেসব কলেজগুলোকে স্বশাসিত কলেজ বা অটোনমাস কলেজ বলে। অন্যের উপরে নির্ভর করে না, তাহলে নিজেদের পাঠ্যক্রম নিজেই তৈরি করবে, পরীক্ষা নেবে, পরীক্ষার রেজাল্ট বার করবে, সার্টিফিকেট প্রদান করবে, সব কিছু নিজে করবে, সেই সব কলেজকে বলা হচ্ছে অটোনমাস কলেজ বা স্বশাসিত কলেজ। উদাহরণ হিসেবে বলতে পারি কলকাতার প্রেসিডেন্সি কলেজ। নেক্সট 14 নম্বরে কি আছে? আইটিআই এবং আইআইটির মধ্যে পার্থক্য। আইটিআই ও আইআইটি এর মধ্যে পার্থক্য। প্রথমত ফুল ফর্মটি কি? আইআইটির ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট, আইটিআই এর ফুল ফর্মটি কি? ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট হলো আইটিআই। আর আইআইটির ফুল ফর্মটি কি? ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি হলো আইআইটি, আর আইটিআই এর ফুল ফর্ম হলো ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট। তাহলে একটি পার্থক্য হয়ে গেল। আরেকটি পার্থক্য কি? আইআইটি হলো এমন সংস্থা যেখানে শিক্ষার্থীরা গবেষণা করে উচ্চমানের শিক্ষার সুযোগ পায়, এখান থেকে দক্ষ প্রশিক্ষণ তারা পায়। আইআইটি কি? আইআইটি হলো এমন একটি সংস্থা যেখানে শিক্ষার্থীরা গবেষণা করে উচ্চমানের শিক্ষার সুযোগ পায়, এখান থেকে দক্ষ প্রশিক্ষণ পেয়ে থাকে তারা। আর আইটিআই এটি কি? বিভিন্ন ভোকেশনাল কোর্স করায়, যার মাধ্যমে ক্ষুদ্র শিল্পে শ্রমিকের যোগান ঘটে, বা ক্ষুদ্র শিল্পের জন্য যেসব কর্মচারী বা কর্মী প্রয়োজন, তারা কিন্তু এই আইটিআই থেকে বিভিন্ন ভোকেশনাল কোর্স করে তারা কিন্তু শিল্প কলকারখানায় কিন্তু যোগ দিতে পারে। অথবা কি আছে? সফটওয়্যার ও হার্ডওয়্যারের মধ্যে পার্থক্য। সফটওয়্যার এবং হার্ডওয়্যারের মধ্যে পার্থক্য, এটি আজকে সর্বশেষ প্রশ্ন। সফটওয়্যার ও হার্ডওয়্যার। 1 নম্বর, কম্পিউটার সিস্টেম যে সকল যন্ত্রাংশের সমন্বয়ে গঠিত তাদের বলা হয় হার্ডওয়্যার, যেগুলো আমরা ছুঁতে পারি। একটি কম্পিউটার তার যাবতীয় যা কিছু আছে, যে সব জিনিসগুলোকে আমরা হাত দিয়ে ছুঁতে পারি, অনুভব করতে পারি, সেটাকে বলা হচ্ছে হার্ডওয়্যার। যেমন মাউস, কিবোর্ড, মনিটর থেকে শুরু করে সব কিছু যেগুলো হাত দিয়ে ছুঁতে পারি বা স্পর্শ করতে পারি, সেটি হলো হার্ডওয়্যার। আর কম্পিউটারের হার্ডওয়্যারকে কাজে লাগিয়ে যে প্রোগ্রামে কম্পিউটার চলে, সেইগুলোকে বলা হচ্ছে সফটওয়্যার। কম্পিউটারের ভেতরে যেগুলো থাকে, যার মাধ্যমে আমরা কাজ করি,
যেগুলো আমরা ছুতে পারি না সেগুলো হলো সফটওয়্যার। উদাহরণ হিসেবে একটি পার্থক্য করা হয়েছে, মাদারবোর্ড, হার্ড ডিস্ক, কিবোর্ড, মাউস ইত্যাদি হলো হার্ডওয়্যার, আর এমএস অফিস, এমএস পাওয়ার পয়েন্ট, এমএস এক্সেল, আরও বিভিন্ন জিনিস যেগুলো ফটোশপ, আরও বিভিন্ন জিনিস যেগুলো প্রোগ্রামিংগুলো থাকে, যেগুলো দ্বারা আমরা কাজ করি, সেগুলোকে বলা হচ্ছে সফটওয়্যার। সোজাসাপটা হিসাবে মনে রাখতে হবে, যেগুলো আমরা হাত দিয়ে ছুতে পারি সেগুলো হলো হার্ডওয়্যার, যেগুলো ছুতে পারি না সেগুলো হলো সফটওয়্যার। তাহলে আশা রাখছি এসি 30 নম্বর পেজের যে এডুকেশনের শর্ট কোশ্চেনগুলো আছে সবগুলো আপনাদের প্রদান করতে পেরেছি, আপনারা বুঝতে পেরেছেন, আপনাদের ভিডিওটা কাজে লাগছে। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, এবং মতামত থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আপনাদের কোনো মতামত থাকলে। তাহলে আজ বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন, আপনারা খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও নিয়ে আসছি। তাহলে আজ এই অবধি, বাই, ভালো থাকবেন, ধন্যবাদ।